উপস্থিত এই এলাকার সম্মানীয় মা বোনেরা সবাইকে আমার প্রণাম, যারা দাদা ভাই কাকা সবাইকেও আমার প্রণাম। আমি অ্যাডভোকেট দিলীপ রাম, কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করি আর একজন সোশ্যাল ওয়ার্কার। বিভিন্ন হাসপাতালের বিভিন্ন অসুবিধাতে যারা রোগীরা আসেন আমার কাছে তাদেরকে বিভিন্নভাবে চিকিৎসা করাই এবং বিজেপির যখন দুটো এমপি ছিল 2014 সালের কথা বলছি, তারপর 2019 সালে 18টা এমপি হলো আর 2024-এ আমাদের 18টা থেকে 12টা, তারপর 2026-এ 207টা আসন পেয়ে আমরা ক্ষমতায় এসেছি। 22 বছর থেকে আমি বিজেপিতে আছি। খুব পরিশ্রম করতে হয়েছে। যবে থেকে আমরা বিজেপি করতে শুরু করেছিলাম তখন বিজেপিকে পশ্চিমবাংলার বুকে হয়তো কেউ চিনতো না, কেউ জানতো না। অদ্ভুত একটা মনোভাব নিয়ে মানুষ বিজেপিকে দেখতো। তখন 2011 সালে যখন তৃণমূল ক্ষমতায় আসবে, মানুষ দুই হাত তুলে তৃণমূলকে ভোট দিয়েছিলেন। তার আগে 2010 সাল আমি এই ওয়ার্ড থেকে 18 নম্বর ওয়ার্ড থেকে কলকাতায় মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলাম। সেই সময় যখন মানুষের কাছে ভোট চাইতে আমি বাড়িতে বাড়িতে যেতাম, তখন মানুষ আমাকে বলতেন যে দিলীপবাবু, এইবার আপনাকে ভোট দিতে পারবো না, তৃণমূলকে ভোট দিই, তৃণমূলকে আনি কেন দিদি, অনেক লড়াই লড়ছেন, এই সিপিএমকে সরাবার অনেক দরকার, সিপিএমের অত্যাচার আমরা সবাই দেখেছি, সবাই ভুক্তভোগী, চোখের সামনে আমাদের অনেক এরকম অনেকে ঘটনা ঘটেছে যেটা বলা যায় না। তাও দু একটা ঘটনা আমি তৃণমূলের সময় আপনাকে বলবো। তৃণমূল বন্ধুগণ, 22 বছর থেকে আমি বিজেপি করি। যখন 2% রেজাল্ট পশ্চিমবাংলার বুকে বিজেপির ছিল, তখন থেকে আমি বিজেপি করি। তখন আমার সাথে লোক থাকতো না। মানে 2010 সালে যখন আমি এই ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছিলাম, তখন আমার হয়ে প্রচার করার জন্য যারা আমার সাথে স্কুলে পড়তো, যারা আমার সাথে কলেজে পড়তো, আমার বাবা যিনি আমার জন্মদাতা, আমার দিদি, আমার দাদা, উনি আমার দাদা এই 58 নম্বর ওয়ার্ডে একটা স্কুলে উনি হেড টিচার, তিনি ওইখানেই পড়ান। মানে আমার ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমি প্রচার করেছিলাম। 2015 সালে যখন আমি পার্টির একটু রেজাল্ট ভালো হলো, মানে 2% থেকে যখন আমরা 11%-এ গেলাম, 2015 সালের কথা বলছি, তখন আমি প্রার্থী হই আমার নিজের ওয়ার্ডে, 55 নম্বর ওয়ার্ড। সেইখানে কংগ্রেসের বহু বছরের যিনি কাউন্সিলর ছিলেন অরুণ কুমার দাস, উনার বিরুদ্ধে আমাকে বিজেপি পার্টি টিকিট দিলেন। তখন আর সিপিএম বলে কিছু নেই, কন্টেস্ট হচ্ছে তৃণমূল ভার্সেস বিজেপি। মাত্র 4000 ভোট থেকে আমি হেরেছিলাম। তারপরে আপনার 2021-এর নির্বাচন দেখলাম, তখন বিজেপি 22% ভোট, তারপর 39% ভোট। এই করে 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 বিজেপি আজকে ক্ষমতায় এসছে। দেখুন, এই 2026-এর নির্বাচনের পর আমরা 4 তারিখে সবাই, কেউ হয়তো যারা বিজেপি বুথ এজেন্ট ছিলেন, যিনি প্রার্থী, সবাই কিন্তু সেই দিনকে ইনডোর স্টেডিয়ামে কাউন্টিংয়ের দিন ব্যালট বক্স খুলছে, কাউন্টিং হচ্ছে, আমরা সবাই নোট করছি। সেদিনকে আমি ঘরেই ছিলাম। তো যেরকম টাইম কাটছে, টিভিতেও বলছে 12টার পর অনেকটা স্পষ্ট হয়ে যাবে যে কে জিতবে কে হারবে। 12টার পর
মানে যখন 9টা বাজে তখন তৃণমূলের সিট দেখাচ্ছে 60 আর বিজেপির সিট দেখাচ্ছে 90। 10টা বিজেপি এগিয়ে গেল 120টা, তৃণমূল এগিয়ে গেল 80টা। তখনও আমাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে বিজেপি বেরোতে পারবে তো। কারণ একটাই, কারণ আমরা জানি আমরা যারা হিন্দু, আমরা একটা হিন্দুকে বিশ্বাস করতে পারি না। এটা বাস্তব কথা বলছি, আমরা হিন্দুকে বিশ্বাস করতে পারি না। কারণ মানে আমরা বলি তো মুসলমান জাত বেঈমান, খারাপ, এই ওই অনেকে কথা বলি, কিন্তু আমরা যারা হিন্দুরা তৃণমূলে ঢুকে তোলাবাজি করেছি, যারা করতো তারাই কিন্তু তৃণমূলকে রাখার জন্য অপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু মোদিজির যেইভাবে পশ্চিমবাংলাকে দখল নেওয়ার প্ল্যানিং ছিল, যেইভাবে উনি অ্যারেঞ্জমেন্ট করলেন যাতে মানুষ ভোট দিতে পারে নির্ভয়ে, 3 লাখ থেকে বেশি কেন্দ্র বাহিনী পশ্চিমবাংলায় পাঠানো হলো। 15-20 দিন আগে থেকে, মানে যখন প্রথম দফা ভোট মালদা মুর্শিদাবাদের দিকে হচ্ছে, কিছু কিছু জায়গা হয়তো ডিস্টার্ব হয়েছিল। আর আমরা কলকাতায় বসে যখন টিভি খুলে দেখছি, তখন আমরা ভাবছিলাম যে ঠিক আছে টুকটাক হলো, এর বেশি যদি হয় তাহলে কি আমরা কনফিউজ ছিলাম যে এবারও ভোট দিতে পারবো কিনা। কিছু কিছু জায়গায় ডিস্টার্ব চলছিল। যাই হোক, ভালো হয়েছিল, মানে আমার মনের মতো ভালো হয়েছে যে ফার্স্ট ফেজে অল্প ঝামেলা হলো। তো এই জিনিসটা মোদিজি, অমিত শাহজি আর আমাদের পশ্চিমবাংলা যিনি নেতৃত্ব, তারাও দেখলেন। দেখার পর যে এইটুকু না হয় তার ব্যবস্থা নেওয়া হলো। তারপর এই যে সেকেন্ড ফেজে আমরা যে কলকাতা জোন, আমরা উত্তর কলকাতায় থাকি, ইন্টালি বিধানসভায় থাকি, এখানে সেরকম কোনো ঝামেলা। ভোটের দিন আমি আমাদের উত্তর কলকাতা জেলার একটা মানে আমাদের লিগ্যাল সেলের একটা ডিপার্টমেন্টে বসেছিলাম। বহু জায়গা থেকে সাধারণ পাবলিক আমাকে ফোন করছে। মানে আমরা 4-5 দিন আগে যে অবজারভার ছিল, এআরও ছিল, সাধারণ পাবলিক ছিল, আমরা তাদের কাছে 2-4টে নাম্বার পাঠিয়ে দিয়েছিলাম। যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে নির্বাচন কমিশনে অবজারভার আছে, এআরও আছে, আর আমরাও আছি বিজেপির লিগ্যাল সেলের তরফ থেকে। আপনাদের অসুবিধা হলে আপনারা ফোন করবেন। অনেকে ফোন করতো, সঙ্গে সঙ্গে আমি অবজারভারকে খবর দিতাম যে মানে কি করতো তৃণমূলের গুন্ডারা। ভোটের দিনকে অনেক সুযোগ নিয়েছিল যাতে মানুষকে আমরা বুথের কাছে না পৌঁছতে দিই। তারা টিম বিম নিয়ে একটা রাস্তায় মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকতো, এটাও আমি দেখেছি। তখন আমি থানাকে ফোন করতাম, থানাকে স্ট্রিক্টলিভাবে বলতাম যদি আপনি অ্যাকশন না নেন তাহলে আপনার বিরুদ্ধে আমি কমপ্লেন করব। তো দেখুন এইটা হয়েছে। তারপর বিজেপি 207টা আসন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলছি, এইটা হিন্দুদের জন্য লাস্ট একটা সুযোগ ছিল। এইবারে যদি বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় না আসতো তাহলে হয়তো মানে দেখুন আমি একজন নন বেঙ্গলি, অবাঙালি। আমার জন্ম এখানে, আমার কর্ম এখানে, আমার বাবা হাসপাতালে চাকরি করতেন। আমাদের বিহারে জমি জায়গা আছে, সেখানে আমরা যেতাম। কিন্তু যারা বাঙালি ভাই বোনেরা, যারা মা বোনেরা, তারা কোথায় যেতেন বলেন তো? আপনারা কি বাংলাদেশে যেতেন? আপনারা কি ত্রিপুরায় যেতেন? আসামে যেতেন? কোথায় যেতেন? সুতরাং এটাই বলবো যে আপনারা বুঝেছেন যে না, এবার বিজেপিকে আনার দরকার। পশ্চিমবাংলাকে বাংলাদেশে পরিণত না হতে দেওয়ার জন্য বিজেপিকে এখানে আনার দরকার। আর আপনারা সেই সুযোগটাকে কাজে লাগালেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ একটাই কথা বলবো যে দেখুন, 4 তারিখের 12টার পর যারা গেরুয়া আবির নিজে থেকে মেখে নিয়েছেন, যারা মার্কেটে গিয়ে, বাজারে গিয়ে বা চুরি করে হোক, যারা পতাকা কিনে এনে, চুরি করে এনে, কারণ তৃণমূল তো সবাই চোর, হয়তো হ্যাঁ পার্টি অফিস থেকে চুরি করে হয়তো নিজের মানে অদ্ভুত ব্যাপার যে যারা মুসলিম মাইনরিটি, যারা জয় শ্রীরাম বলে ঘৃণা করতো, গালাগালি করতো, তাদেরকে দেখেছি
বাজার থেকে কিনে এনে বাড়িতে গুজে দিয়ে বলছে জয় শ্রীরাম, মানে এটাই মোদি ম্যাজিক বলতে পারি। তো ভালো হয়েছে, এটা হওয়ার দরকার ছিল। আর এবার যদি হারতাম তাহলে ডেফিনেটলি এখানে অনেক মুসলিম মারা যেত, কারণ ভোটের আগে আপনারা সবাই দেখেছেন যে তৃণমূল জেতার মানে ভোটের সময় বিজেপি কর্মীদেরকে কিভাবে মেরে ঝুলিয়ে দিচ্ছে ল্যাম্পপোস্টের মধ্যে। আর ভোটের পরে তো উত্তর কলকাতা বেলিয়াঘাটা বিধানসভায় 30 নম্বর ওয়ার্ডে অভিজিৎ সরকার বলে একটা ছেলেকে রেজাল্টের দিনকে পিটিয়ে পিটিয়ে খুন করে মেরে দেওয়া হলো। এইটাই হচ্ছে তৃণমূলের পরিচয়। আর যারা 4 তারিখে গেরুয়া আবির মেখে বিজেপিতে সম্মিলিত হয়ে নিজেকে বিজেপি দেখানোর চেষ্টা করছেন, তাদেরকে বলে দেব যে খবরদার, তারা নিজেকে বিজেপি মানবে না, আর আমরাও আপনাদের বিজেপি মানছি না। আর একটা পরিষ্কার কথা বলতে চাই, যারা তৃণমূলের বুথে বসেছিলেন, যারা তৃণমূল বুথ এজেন্ট রিলিভার, যারা অটো স্ট্যান্ড থেকে তোলা তুলতেন, বাস স্ট্যান্ড থেকে তোলা তুলতেন, যারা রাত্রেবেলা মদ খেয়ে বাড়ি লুট করতেন, ঘর লুট করতেন, সোনা গয়না লুট করতেন, মা বোনদের ডিস্টার্ব করছেন, তাদের তালিকা এই ইন্টালি বিধানসভায় 5খানা ওয়ার্ড, 54, 55, 56, 58, 59, 5টা ওয়ার্ডে ভালো ভালো মস্তানদের লিস্ট আমাদের কাছে আছে। তাদেরকে বাদ দিয়ে বিজেপি যা করার করবে, এইটা শীর্ষ নেতৃত্ব নির্দেশ। সেই বার্তাটা আপনাদেরকে আমি দিয়ে দিলাম। মানে 4 তারিখের পর পশ্চিমবাংলার বুকে যে দৃশ্যটা, এই যে তৃণমূল কাউন্সিলর টিম আর এমএলএ টিম যারা নিজেদের মধ্যে অশান্তি করেছে, মানে এমএলএদের পার্টি অফিসটা তৃণমূলের কাউন্সিলর ছেলেগুলো লুট করেছে। কিছু কিছু আমাদের বিজেপির ছেলে যারা ওদের সাথে মিশে কিছু কিছু জায়গা গন্ডগোল করেছে, যারা ধরেন খুব বিজেপিকে খুব একটা চেনে না, জানে না, তারাও যদি আমার কথা শুনে থাকেন, তাদেরকেও বলছি যে এইসব নোংরামি থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। আর অনেকে 4 তারিখের পর আমাকে ফোন করেছেন, প্রমোটার, মস্তান, যারা টাকা তৃণমূলের সঙ্গে অনেক কামিয়েছেন, তারা আমাকে অনেক লোভ দেওয়ার চেষ্টা করলেন যে দিলীপ বাবু আপনাকে ফ্লাইট দিচ্ছি, আপনাকে 4 চাকা গাড়ি দিচ্ছি। আমি 2 চাকাতে ঘুরি, জানেন তো, 4 চাকা ওরা দেখেছে হয়তো, 2 চাকাতে ঘুরি, 15 বছর হয়ে গেল আমার বাইকে। তো ওরা আমাকে লোভ দেখাচ্ছে। আমি একটাই কথা বলেছি, দেখো ভাই, আমি বিক্রি হওয়ার ছেলে নয়, কিন্তু তোমরা এখন ঘরের বাইরে আছো, ঘরের বাইরে থাকো। কারণ আমরা কিছু করি না করি, কিন্তু পাবলিক যতটা গরম আছে না, পাবলিককে যদি বিজেপি বলে দেয় যে আপনারা বুঝে যান, আপনাদের এলাকায় গুন্ডা, আপনারা বুঝে যান, আমরা আপনাদের সাথে আছি, তারাই মেরে তোমাদেরকে শেষ করে দেবে, এটা আমি বলে দিয়েছি। আর আপনাদেরকে এটাও বলছি, যারা চুনোপুটি মাছগুলো ছোট ছোট, মানে আপনারা যেইখানে আমি যাওয়ার আগে আমার ফোন নাম্বারটা দিয়ে যাব, আপনারা সবাই সেভ করে নেবেন। যারা এলাকাতে এখনো নোংরামি করছে, যারা ভয় দেখাচ্ছে, সে বিজেপি কর্মী হোক, যারা বিজেপি করে, কিছু কিছু বিজেপির লোক তৃণমূলের লোককে নিয়ে কিছু কিছু জায়গায় নোংরামি করছে, সেটাও আমার কাছে খবর এসছে। তাই জন্যে আমাদের রাজ্যের নেতা সমীর ভট্টাচার্য পরিষ্কার করে বলে দিয়েছে যে যারা এমপি এমএলএ, যারা উচ্চ পদে আমাদের নেতৃবৃন্দ, তাদেরকেও আমি বলে দিচ্ছি, যারা তাদের পরিষ্কার করে বলে দিতে চাই যে তারা যদি গুন্ডা মস্তান ক্রিমিনালকে নিয়ে যদি আপনারা জয়েন করান, তাহলে আপনাদেরকেও সাসপেন্ড করে দেওয়া হবে। এই জন্য এই কথাটা বলছি, বিজেপির কোনো কর্মী যদি সেরকম মানুষের সাথে যোগাযোগ করে, তাদেরকে নিয়ে ঘুরে বেড়ায়, যারা মানুষের উপরে অত্যাচার করত, আপনারা আমার ফোন নাম্বারটা রাখবেন, আপনি আমাকে ফোন করবেন, তার ব্যবস্থা আমি নেব, তার ব্যবস্থা রাজ্য নেবে, এটা আপনাদেরকে বলে যাচ্ছি। 2026-এর নির্বাচনের আগে পশ্চিমবাংলার পরিবেশটা কেমন ছিল বলুন তো? আর 2026-এ বিধানসভার নির্বাচনের 4 তারিখের পর পরিবেশটা কেমন আছেন বলে তো? আমরা তো ভয় মুক্ত হলাম যে পশ্চিমবাংলায় বাংলাদেশ আর আমরা হতে দেব না, দিদির যা প্ল্যান সেটা শেষ। আজকে দেখলাম দিদি হাইকোর্টে কোর্টে ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। মানে ভাবছেন, আমি তো ভেবেছিলাম, আমি একটা মিডিয়াকেও বললাম
যে মিডিয়া বলছে দিদিকে, দিদি আপনি কি আশাবাদী, এখনো আপনার মনে হয় যে আপনারা সরকার করবেন? হ্যাঁ, যতক্ষণ না কাউন্টিং শেষ হচ্ছে ততক্ষণ মানে আমি আশা ছাড়ছি না, আমাদেরই গভর্নমেন্ট হবে। তো একটা মিডিয়া আমাকে সেদিনকে আমার ফেসবুকে যাবেন, আমি বলেছি দিদি কিছুক্ষণ পর ভেন্টিলেশনে চলে যাবেন, ও কখন কি বলেন ও নিজেই জানে না। হ্যাঁ, মানে উনি এই জিনিসটা নিতেই পারছেন না যে আমরা হারছি, আর আমার হাত থেকে আমার চেয়ারটা চলে গেছে, শুভেন্দুবাবু পিছন থেকে টেনে বসে পড়েছে। ও বিশ্বাসই করতে পারছে না। যেদিনকে শপথ গ্রহণ হলো সেদিনকে ও বিশ্বাস করতে পারলো দিদি আমাদের মমতা ব্যানার্জি যে এবার আমার চেয়ার নেই। যতক্ষণ না চেয়ারে বসেছিলেন শুভেন্দুদা ততক্ষণ ওনার বিশ্বাসই হয়নি। তো আর কিছু আমার বলার নেই, এটুকু বলবো আমি একজন সোশ্যাল ওয়ার্কার। যদি হাসপাতালে মানে আমি বিভিন্ন হাসপাতালে সেবা করি, কোভিডের সময় আমি অনেক মানুষকে হেল্প করেছি, আরও করব। মানুষের ভালোবাসা নিয়ে আমি চলার ছেলে। আপনাদের এনআরএস হাসপাতাল, পিজি মেডিকেল হাসপাতালে কোনো রকম যদি কোনো সাহায্যের দরকার হয় দয়া করে আপনি আমাকে বলবেন। আমার ফোন নাম্বারটা আপনি নিয়ে রাখুন, যারা নিতে চান সেভ করে নিতে চান। 9831949749। আর একবার রিপিট করব, 9831949749। অ্যাডভোকেট দিলীপ কুমার রাম। হাসপাতাল বা কোর্টের ব্যাপারে যে কোনো সিভিল ক্রিমিনাল যে কোনো ব্যাপারে দরকার পড়লে আপনি প্লিজ আপনারা ফোন করবেন, আমরা সমাজসেবা করার জন্যই এসেছি। হ্যাঁ, যদি আমার টাকার লোভ থাকতো তাহলে অনেক বছর আগে বা এই ভোটের পর রেজাল্টের পর অনেকে লোভ দেওয়ার চেষ্টা করলো, আমি যাইনি। সো প্লিজ, খুব ভালো লাগছে আপনাদেরকে এইভাবে মানে স্বাধীনভাবে দেখতে। আমরা স্বাধীন ভারতবর্ষের বাসিন্দা ছিলাম, কিন্তু পশ্চিমবাংলায় থাকতাম বলে নিজেকে স্বাধীন ভাবতেই পারতাম না। মানে কখন মুসলিমরা এসে অ্যাটাক করবে, একটা এরকম একটা পরিবেশ পশ্চিমবাংলার বুকে ছিল। সেটা থেকে আমরা ভয়মুক্ত। ভারত মাতার জয়, জয় শ্রীরাম, বিজেপি জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ডাকলে আবার আসবো, আবার দেখা হবে। ধন্যবাদ। দাদাকে ধন্যবাদ। সবাই মিলে একবার জোরে করতালি। दिलीप कुमार राम जिंदाबाद 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 दिलीप राम जिंदाबाद जिंदाबाद जिंदाबाद।